নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদ জ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে এই অনুষ্ঠানের জন্য বসে রয়েছেন। আমরাও আপনাদেরকে আর অপেক্ষা রাখব না, তার কারণ যার জন্য এই অনুষ্ঠান, আপনাদের যার জন্য অপেক্ষা, সে মানুষটিও আমাদের হটসিটে উপস্থিত। তিনি আর কেউ নন, এই বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ, প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টির সম্পর্কে আমরা প্রাথমিকভাবে খুব একটা গুরুত্ব দিই না। আর দিই না বলেই যখন বিষয়টা একেবারে ওই নাক ছাড়িয়ে ওপরের দিকে উঠে যায়, তখন আমাদের টের পাই যে এই রে, এবার বোধহয় গণ্ডগোল হয়েছে। আর তখন আমরা ডাক্তারের কাছে ছুটি বটে, কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এই অনুষ্ঠানে বসে বারংবার একটা কথা আমি বলি, ডাক্তারবাবুকে সঙ্গে নিয়েই বলি, যে আয়ুর্বেদ গোটা পৃথিবীতে সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি হলেও আজকের সময়ে দাঁড়িয়ে গোটা বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলো রয়েছে, সেই উন্নত দেশগুলো এই আয়ুর্বেদকে গ্রহণ করলেও আমরা ভারতীয়রা, যাদের সবচেয়ে প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় আয়ুর্বেদ, আমরাই ঠিকভাবে এটাকে গুরুত্ব দিই না বা গ্রহণ করি না। এর অনেকগুলো কারণ আছে, সে কারণ নিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সত্যি কথা যেটা বলার, সেটা হলো এই আয়ুর্বেদ কতটা শক্তিশালী এবং কতটা কার্যকরী। যারা এই আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাচ্ছেন, বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরে এগিয়ে যাচ্ছেন, তারা বলেন, তারা বলতে পারবেন। তার কারণ এই মানুষটি, অর্থাৎ ডক্টর সুলতান খান, আজকের প্রজন্মের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে শুধু যুক্ত তাই নয়, এই আয়ুর্বেদ অতি প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি হলেও আজকের সময় উপযোগী তাকে কিভাবে করে তোলা যায় এবং করে তোলা হয়েছে তার মাধ্যমে, যা আজকের সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পেরেছেন এই আয়ুর্বেদের মাধ্যমে সুচিকিৎসা। আজকে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। তবে এই সংক্রান্ত সমস্যা যাদের আছে তারাও যেমন ফোন করতে পারেন, অন্য বিষয়ে যে কোনো শারীরিক অসুস্থতা নিয়ে বা কোনো রোগ নিয়ে আপনারা কিন্তু ফোনে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। আমি একটু সরাসরি প্রথমেই আসবো স্যার, ফ্যাটি লিভার। আমরা এই লিভার বড় হয়ে গেছে, এই শব্দটা শুনি যে লিভার বড় হয়ে গেছে, এই ব্যাপারটা কি? লিভারটা বড় হয়ে যাওয়া মানেটা কি? দেখুন, লিভার বড় হয়ে যাওয়া মানে হচ্ছে হেপাটোমেগালি, যেটা বলা হয় রিপোর্টে আমরা যেটা পাই অনেক সময় হেপাটোমেগালি পাই, আমরা ফ্যাটি লিভার আমরা পাই। হেপাটোমেগালি মানে হচ্ছে লিভারটা আমাদের ইনফ্লামেশন, বড় হয়ে গেছে মানে ইনফ্লামেশন। হ্যাঁ, এমন না যে এরকম সাইজে ছিল এরকম বড় হয়ে গেছে, এমন না, তার ইনফ্লামেশন হয়ে গেছে। তো বেসিক্যালি ফ্যাটি লিভার আজকে টপিক নেওয়ার কারণ একটাই রয়েছে, কেন কি আমরা ডে টু ডে প্র্যাকটিসে পেশেন্ট ফ্যাটি লিভার পরিমাণ মানে অনেক বেড়ে চলে যাচ্ছে, প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি। কারণ একটাই রয়েছে, কেন এই ফ্যাটি লিভার মানুষ মানে আইডিয়াই পাচ্ছে না যে ফ্যাটি লিভার কেন হচ্ছে বা কী কারণ আছে। কেন কি পেশেন্টকে আমরা যখন বলি যে আপনার ফ্যাটি লিভার হয়েছে, পেশেন্ট বলে ডক্টর আমি তো কোনো মদ খাই না। মানে এটা একটা প্রবণতা রয়েছে যে মদ খেলেই লিভার খারাপ হয় বা লিভার বেড়ে যায় বা ফ্যাটি লিভার। পেশেন্ট আমাদেরকে এটা, ডক্টর আমি তো কোনো মদ খাই না, আমাদের কোনো অ্যালকোহল তো আমি খাই না, আমি বাড়ি খাবার খাই, আমার ফ্যাটি লিভার কেন হবে? তো এটাই আমাদের খুব জানার দরকার বা বোঝা দরকার যে ফ্যাটি লিভার বেসিক্যালি মানুষের এতো কেন হয়ে যাচ্ছে বা কী কারণ আছে। কেন কি আজকে ফ্যাটি লিভার ডেফিনেশনটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে কেন হচ্ছে প্রশ্নটা আসছেই স্বাভাবিকভাবে। যেন কি দেখুন, প্রত্যেক জিনিসে কিন্তু মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে, যে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু রোগ কেন তাড়াতাড়ি সারছে না মানুষ অনেক ওষুধ খাচ্ছে, অনেক কিছু সময় দিচ্ছে, কিন্তু তাড়াতাড়ি রিকভার হচ্ছে না কেন? যেমন PCOS নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেটা PMOS হয়ে গেল, তারপর তারও কিন্তু ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ রোগগুলো ক্রমাগত তার শক্তি এদিক থেকে বাড়াচ্ছে আর কি, রোগগুলো তার প্রবণতা পাল্টাচ্ছে। আয়ুর্বেদ হাজার বছর আগে বলে চলে গেছে, পেট যাদের ভালো, পেটের ডাইজেশন যাদের ভালো, অগ্নিবল যাদের ভালো, তাদের শরীরে কোনো রোগ আসবে না। আর আজকে কিন্তু সেই জায়গায় কিন্তু সবাই মেডিকেল সায়েন্স কিন্তু আমাদের কিন্তু অ্যাটেনশন টেনে নিয়ে আসছে যে এটাও কিন্তু একটা মেটাবলিক আমাদের ডিসঅর্ডার।
মেটাবলিক সমস্যা মানে আমি যে খান পান করছি সেটা প্রপারলি যখন ডাইজেস্ট হচ্ছে না, সেই খাবারটা যখন আমরা প্রপারলি আমাদের শরীরটাকে ইউটিলাইজ করতে পারছি না, তো আলটিমেটলি আমরা নানা রকম এই রোগ থেকে ডায়াবেটিস বলুন, পিসিওএস বলুন, ফ্যাটি লিভার বলুন, যে কোনো সমস্যা বা ওবেসিটি বলুন, সমস্ত সমস্যা কিন্তু আমাদের একটা ডাইজেশনের সঙ্গে কিন্তু যুক্ত। অর্থাৎ মানুষ না খেয়ে মরছে না, খেয়েই মরছে বেশি। রাইট, এক্স্যাক্টলি এটা একদম ঠিকই বলেছেন আপনি। কারণটা একটাই হয়ে গেছে, কেন কি আমরা বুঝতে পারছি না যে আমাদের খানপান কেমন থাকা উচিত। কি আগে যেমন একটা খাবার আমাদের বাড়িতে যারা সিনিয়র রয়েছে তাদেরকে দেখবেন, তাদের খাবারটা কিন্তু খুব লিমিটেড রয়েছে আর খুবই পৌষ্টিক খাবার তারা খায়, সিলেক্টিভ খাবার, খুব পৌষ্টিক খাবার খায়। আর সারাদিন কিন্তু গরুর মতন খায় না, তাদের সিলেক্টিভ টাইম রয়েছে। আমি দুপুরবেলা খেলেন, বিকেলবেলা খাচ্ছে, সকালবেলা খাচ্ছে। একেবারেই আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, একটু মানে স্যারের কথার খেই ধরেই আমি বলছি। আমি কিছুদিন আগে একটা ফিচার্স পড়ছিলাম, সেখানে জাপানের একটি কথা শুনছিলাম যে জাপানে তারা যেটা খায় এবং তারা এই খাবারটা এতটা ডাইনামিক্যালি খায় যে তারা রীতিমতো সেখানে খেয়াল রাখে যে কোনো খাবারটা তার শরীরে গিয়ে ক্ষতি করবে না, তো এইটা ভেবে তারা প্রাথমিকভাবে খাবারটা নেয় এবং কোনো খাবারই খুব বেশি মাত্রায় নয়, মানে সবই খাচ্ছে তারা কিন্তু অল্প অল্প পরিমাণে এবং নির্দিষ্ট টাইমে, যেটা আপনি এক্ষুনি বলছিলেন। তো আপনি ওখানকার লোককে দেখে আপনি কিন্তু বলতে পারবেন না সে কে বাবা, কে ছেলে, কে মা। মেদ নেই, কারোর শরীরে কোনো মেদ নেই। এক্স্যাক্টলি। আর আজকে আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি কিন্তু আমাদের এই মেটাবলিক ডিসঅর্ডার সমস্যাগুলো বেড়ে চলে যাচ্ছে। কারণ হচ্ছে শুধু খাওয়া দাওয়া। আমরা ভাবি যে আমরা তো খুব সুন্দরভাবে খাচ্ছি, সারাদিন খাচ্ছি, ভালো থেকে ভালো খাবার খাচ্ছি। আমাদের বিশেষ করে বাঙালির তো একটা প্রবণতা রয়েছে যে পেট পুড়ে খাওয়া আর কি। দেখুন, খান, কিন্তু খাওয়ার একটা সিস্টেম আছে। খাওয়া দাওয়া করুন, সঙ্গে আপনার এক্সারসাইজ দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। কেন আপনি খাচ্ছেন আপনার শরীরকে এনার্জির জন্য, স্টোর করার জন্য নয়। আপনার শরীর কোনো ফ্রিজ নেই যে আপনি খাবেন তাকে স্টোর করবেন। কেন স্টোর খাওয়াটা আলটিমেটলি আপনার শরীরে কিন্তু ফ্যাট তৈরি করছে, সেই স্টোর খাওয়ার জন্য আপনার কিন্তু সুগার স্পাইক হচ্ছে। তো সেই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার খাবার বা যা আহার বিহার যেটা রয়েছে সেটা কেমন থাকা উচিত। একটা মানুষ ফ্যাটি লিভার, যেটা যখন আমাকে প্রশ্ন করে যে ডক্টর আমি তো অ্যালকোহল খাচ্ছি না, আমার ফ্যাটি লিভার হলো কেন, তখনই যখন আমি জিজ্ঞেস করি যে সারাদিন আপনি কী কী খান, তো সেই দেখা যায় যে মানুষ বলছে আমি তো সকালবেলা একবার শুধু চা খাই ডক্টরবাবু। তার মানে সে খুব প্রাউড হয়ে বললো যে আমি শুধু একবার চা খাই আর বিকেলবেলা একবার চা খাই, তারপর যেমন খাবার দাওয়া আছে সেরকম খাই। তাহলে কী কী খান, বলে জুস খাই, কেন কাজে থাকি সময় পাই না, আমি প্যাকেট জুস যেটা তো ইজিলি পাওয়া যায়, এটা তো খুব ভালো, জুস তো খাওয়া উচিত আমাদেরকে, তাহলে খুব ভালো। তারপর আর কী খান, বলছে সময়ে যখন কাজে তো সব সময় থাকি, তাহলে এমন খাবার যেটা আমরা খুব ইজিলি অ্যাভেলেবেল, যেটা আমি গিয়ে স্টোরে কিন্তু পেয়ে যেতে পারি, সেই সব খাবার, যেটা ব্রেড আছে বা পাউরুটি আছে, এই খাবারগুলো আমি পেয়ে যাই। আমি বলি আপনি অল্প অল্প করে কিন্তু সারাদিন কিন্তু বিষই খাচ্ছেন, আর কিছু খাচ্ছেন একদম। কেন আপনি চিনি খাচ্ছেন, আপনি যে জুস খাচ্ছেন প্যাকেট জুস, সেখানে কিন্তু প্রিজারভেটিভ রয়েছে একদম। আর জুসের নামে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তার ভিতরে সুগার রয়েছে, একদম। আর সুগার আমাদের শরীরের জন্য কিন্তু পয়জন। এবং এই প্রচণ্ড গরমে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই। রাইট, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন আপনি, জুস খাচ্ছেন আপনি, সমস্ত জিনিসে কিন্তু সুগার রয়েছে। আপনি কোনো গেলেন, আপনি একটা পাউরুটি খেলেন বা আপনি একটা বার্গার খেলেন ধরুন, তার মধ্যে কিন্তু ময়দা রয়েছে। একদম। তাহলে আপনি আলটিমেটলি সারাদিন এমন খাবার খাচ্ছেন যে খাবারটা কিন্তু আপনাকে কিন্তু ফ্যাটি লিভার দিকে নিয়ে যাবে আস্তে আস্তে। কেন আমার লিভারের কাজ হচ্ছে আমি যখন কোনো খাবার খাবো সে ব্রেকডাউন করবে, তাকে এনার্জিতে ইউটিলাইজ করবে। কিন্তু আপনি রিপিটলি ওই একটা জিনিস কিন্তু আপনার শরীরে আপনি পাঠাচ্ছেন, লিভার কিন্তু কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে এমন হয়ে যায় যে আমাদের যে হেলদি টিস্যুগুলো থাকে তারা কিন্তু স্কার টিস্যুর সঙ্গে এক্সচেঞ্জ হতে আরম্ভ করে দেয়। তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের লিভারটা কিন্তু ফ্যাটি লিভার হতে আরম্ভ করে দেয়। আমরা খাবার খাই, রাত্রেবেলা খাওয়ার পর আমরা বসে থাকি, আমাদের হাঁটা চলা আমরা একদমই করি না, বরং খেয়ে দিয়ে শুয়ে পড়তে বেশি ভালোবাসি। রাইট, কেন কি সারাদিন এত টায়ার্ড থাকি আমরা যে রাত্রেবেলা খাবার পেলাম, মিল পেলাম, খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আলটিমেটলি ওই সময় কিন্তু আমাদের সুগারগুলো কিন্তু স্পাইক করে, আমরা যখন মিল নিই ওই সময় কিন্তু আমাদের সুগার স্পাইক করে। এই জন্য আমাদের বলা হয়েছে খাওয়ার পর 100 পা হাঁটা উচিত। কারণ আপনি ওই সময় যখন 100 পা হাঁটছেন, আপনার সুগার স্পাইক যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার বডি তাকে মাসেলস তাকে ইউটিলাইজ করে নিচ্ছে। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো যখন আমরা মিস করি, তখনই কিন্তু একটা নন অ্যালকোহলিক পেশেন্টও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। একদম একদম। তো এবং এই যে আপনি খাওয়ার কথা বললেন, আপনি উচ্চারণ করলেন না, বোঝালেন বটে, এই যে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা,
এটাও কি ফ্যাটি লিভার বা শরীরের নানাবিধ রোগ নিয়ে আসার একটা অন্যতম কারণ? দেখুন, আমাদেরকে বেসিক্যালি একটা সিস্টেম হচ্ছে আমাদের যে স্টমাক রয়েছে, আমাদেরকে 3 ভাগ খাওয়া উচিত, 1 ভাগ ফাঁকা ছেড়ে দেওয়া। একদম একদম। কিন্তু আমরা যখন খেতে বসি, আমরা বাইরে খাবারগুলো খাই বা যে কোনো খাবার আমরা খাই, আলটিমেটলি এমন পর্যন্ত মানে লেভেল পর্যন্ত খাই আমরা যে গলা পর্যন্ত। এইখানটাতেও আমার আবার ওই জার্নালটার কথা মনে পড়ছে যে সেখানটায় বলছে যে আমাদের যা কিছুই আমরা করছি তার সিগন্যাল আমার ব্রেন আমাকে দিচ্ছে। রাইট। এখানে একটা মজার তথ্য আমি পেয়েছিলাম যে বলছে যে পেট যে আমার ভরেছে কি ভরেনি, এই সিগন্যালটা যেতে ব্রেনের কাছে প্রায় 10 মিনিট মতন সময় লাগে। ওই 10 মিনিটে আমি আরও খেয়ে নিচ্ছি। যখন সিগন্যালটা গিয়ে পৌঁছচ্ছে তখন পেটটা ঢাক হয়ে গেছে। রাইট। আর একটা জিনিস হচ্ছে, আমাদের ব্রেন অ্যান্ড গাট একটা অ্যাক্সেস রয়েছে, কানেকশন রয়েছে, যেটা আপনি বলছেন। সেই জায়গায় আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা খাওয়ার সময় আমরা একটা খাবার মিল্কের সঙ্গে কিন্তু কনসেন্ট্রেট করে খাই না। কনসেন্ট্রেট, রাইট রাইট, ভেরি। আমরা টেবিলের সময় অনেক ডিসকাশন করি, অনেক কথাবার্তা বলি, টিভি দেখি, মোবাইল দেখি। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় কিন্তু আমাদের সেই কানেকশনগুলো কিন্তু ব্রেক হয়, সেই জন্য আমরা আইডিয়া পাই না যে আমাদের কতটা খাওয়া উচিত। একদম। তো এই যে ছোটো ছোটো ভুলগুলো কিন্তু আজকে প্রচুর মানুষের কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। আর এই ফ্যাটি লিভারকে আমরা দেখি, অনেক লোক বলে আর ঠিক আছে ফ্যাটি লিভার তো রয়েছে, কোনো প্রবলেম নেই, এটা সবারই হতে পারে। কিন্তু এটা জানে না যে যাদের ফ্যাটি লিভার হচ্ছে বা হবে, তার কিন্তু লাইফ স্প্যান বা তার লাইফে কতটা ডেঞ্জারাস সে কিন্তু সিচুয়েশনে চলে আসতে পারে। যাদের ফ্যাটি লিভার ধরা পড়বে তার কিন্তু উইদিন 10 ইয়ার্স হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস বাড়বে, তার ডায়াবেটিস হওয়ার চান্সেস বাড়বে, তার হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সেস বাড়বে, তার হাই কোলেস্ট্রল হওয়ার চান্সেস বাড়বে। ইট মিনস আপনি ফ্যাটি লিভারকে ইগনোর করতে পারেন না। এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার ফ্যাটি লিভার হয়েছে কি হয়নি, আমি এটা কি করে বুঝতে পারবো? লক্ষণ আপনি পাবেন, যেমন আপনার যাদের হেলদি লিভার থাকবে তারা কিন্তু প্রপার সময়ে খিদে পাবে, ডাইজেশন প্রপার হবে, তার অম্বল গ্যাসে কোনো সমস্যা থাকবে না, তার কনস্টিপেশনে কোনো প্রবলেম থাকবে না, তার স্কিনের কোনো প্রবলেম থাকবে না। কিন্তু যাদের ফ্যাটি লিভার থাকবে তার কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখতে পারবে, যে তার একটা হাইপার অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে, তার ডাইজেশন সিস্টেম মানে ডিস্টার্ব থাকবে, খিদে ঠিকঠাক সময় পাবে না, তার মুখে সেরকম কোনো রুচি থাকবে না, তার পেট পরিষ্কারের একটা বড় সমস্যা থাকবে যে 3 দিন 4 দিন পর, বা কনস্টিপেশনে একটা প্রবলেম হতে পারে তার, বা স্কিনে একটা সমস্যা আসতে পারে, ইচিং ড্রাই স্কিন হয়ে যেতে পারে, তারপর একটা ডাল পেন, রাইট হাইপোকন্ড্রিয়ামে পেন একটা পেতে পারে, হালকা একটা পেন, সবসময় একটা হালকা পেন সে এখানে পাচ্ছে। তো এইসব লক্ষণ দেখার পর যখন উনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, ডক্টর যখনই ইউএসজি বা সিটি স্ক্যান করবেন, সেখানে কিন্তু জানতে পারবে যে আপনার একটা ফ্যাটি লিভার ডেভেলপ করে গেছে। এবার আপনি যখন পার্সেন্টেজ জানতে চাইবেন যে আমার ফ্যাটি লিভার কত পার্সেন্টেজ রয়েছে, তাহলে আপনাকে ফাইব্রো স্ক্যান করতে হবে। আচ্ছা। হ্যাঁ, তাহলে একটু ডিপ যেতে আপনার ফাইব্রো স্ক্যান যখন আপনি করবেন, তাহলে আপনি জানতে পারবেন কত পার্সেন্টেজ আপনার ফ্যাটি লিভার আপনার লিভারে হয়ে গেছে। আমি একটু আসবো, আবার আলোচনা। টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আরতি সাহা বলছি, নৈহাটি থেকে। বলুন আরতি। আচ্ছা, আমার যেটা প্রবলেম হচ্ছে যে আমার পায়েতে একটা খুব পেন হচ্ছে, হ্যাঁ, এবং রাত্রির বেলা করে পায়েতে খুব ক্র্যাম্প হচ্ছে এবং পাটা ফুলেও থাকছে, ঝুলিয়ে বসতে পারছি না, পাটা মানে সারাক্ষণই একটা কিরকম একটা ফোলা মতন রয়েছে, এবং রাত্রিবেলা ঘুমের মধ্যে আমার পায়ে ক্র্যাম্প হচ্ছে। এটা কবে থেকে হচ্ছে? এটা মোটামুটি এই ধরুন 1 সপ্তাহ এরকম মতন হচ্ছে। কোনো ডাক্তার বা কিছু দেখিয়েছেন, মানে ওষুধ খাচ্ছেন? না না, কিছু দেখাইনি এখনো। আপনার বয়স কত? আমার বয়স 35। 35? হ্যাঁ। আচ্ছা, আপনি জল ঠিকঠাক খান? জলটা সেই মতন, মানে আমি তো বাইরে থাকি, কাজ করি, তো এবার সেই মতন ভাবে খাওয়াটা হয় না। রাইট। আর এর সঙ্গে আপনি দেখুন, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে কোনো ট্রিটমেন্ট দরকার নেই, আপনাকে আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে। প্রথম জিনিস, আপনার জল ইনটেক আপনাকে বাড়াতে হবে, 3 থেকে 3.5 লিটার জল আপনাকে খেতে হবে। আজকে তো সবথেকে বড় জিনিস হয়ে গেছে, একটা পেশেন্টকে 4 লিটার জল খাওয়া বললে ও পেশেন্ট হক করে, ডক্টর 4 লিটার জল খেতে হবে? আরে বাবা, এটা আপনাকে আপনার শরীরের রিকোয়ারমেন্ট আছে। একদম। আপনার শরীরে না রিকোয়ারমেন্ট হয়েছে না, আপনি ক্র্যাম্পগুলো যেটা দেখতে পাচ্ছেন, ইউরিন ইনফেকশন আপনি দেখতে পাচ্ছেন, এই জল ইনটেক কম হওয়ার জন্য হচ্ছে। কনস্টিপেশনের প্রবলেম বলুন, জল ইনটেক কম হওয়ার জন্য হচ্ছে একেবারেই। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি কিন্তু একটু ভিটামিনস ওষুধ না খাবার খেতে হবে আপনাকে, যেমন ফ্রুটস খেতে হবে আপনাকে,
কেন কি ভিটামিন B12 ম্যাগনেশিয়াম এইসব যখন খাবারগুলো অভাব হয় আমাদের তখন ক্র্যাম্পগুলো আমাদের ধরে। তো এখন চট করে ডক্টর কাছে যাওয়া দরকার নেই, আপনি আপাতত 15 দিন আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, জলের পরিমাণ বাড়ান, ফলগুলো ঠিকঠাক খান, দেখুন আপনার এই প্রবলেমগুলো এমনি চলে যায়। আর যে পা পাতা আপনি বলছেন একটু একটু ফুলছে, তার পিছনে কিন্তু এই কারণেই রয়েছে। রাত্রেবেলা যখন ঘুমাবেন পায়ের নিচে দুটো বালিশ নিয়ে ঘুমাবেন, দেখবেন এই প্রবলেমটা পুরোপুরি সাবসাইড হয়ে যাবে। না হলে তখন আপনি একটু হেল্পলাইন নম্বরে ফোন করে আমাদের চেম্বার যোগাযোগ করবেন। এই যে ক্র্যাম করে যাওয়া, এটার পেছনে তো জল খাওয়াটাও অনেকটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। রাইট, ক্র্যাম্প যাদের ধরছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আর একটা সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে যাদের কিন্তু কাফ মাসল, কাফ মাসলকে জানেন সেকেন্ড হার্ট বলা হয়। একটা তো হার্ট এখানে রয়েছে আর একটা হার্ট কিন্তু কাফ মাসলে রয়েছে। আচ্ছা, এই ঠিকঠাক না কাজ করলে, এই ঠিকঠাক পাম্প না করলে না, আপনার কিন্তু নিচের ব্লাডগুলো কিন্তু উপর দিকে আসতে পারবে না। আচ্ছা, ঠিক, আমাদের ব্লাডগুলো কটা শরীরে কিন্তু রোটেট করে, রোটেট করছে। হ্যাঁ, তো উপর হার্ট তো পাম্প করে সবাইকে দিয়ে দিচ্ছে। এবার একে আবার চায়ের জন্য তো এটা তো ব্যাক করতে হবে। নিচুন থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটটা তো উপর যেতে হবে আবার। তো সেই জন্য আমাদেরকে কিছু এক্সারসাইজ রয়েছে যেটা আমাদের করা উচিত, যেন কি এক্সারসাইজ করলে এই কাফ মাসলটা আমাদের ভালো থাকবে। দেখুন লাইফস্টাইল ওরিয়েন্টেড এখন ম্যাক্সিমাম রোগটা হয়ে গেছে। একেবারে একেবারে আরও আসবো আলোচনা, কিন্তু আরেকটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার, নমস্কার। আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম। হ্যাঁ, আপনি কে বলছেন একটু আমাকে বলতে হবে তো আগে। ঘটনা হচ্ছে আমার 2 হাঁটু। আমিটা কে? ম্যাক্সিমাম কোথা থেকে আমিটা কে, কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি, সচিন বাবু। বলুন এবার। আর ঘটনা হচ্ছে আমার 2 হাঁটু ম্যাক্সিমাম ফুলে গেছে, বললেন তো, হাঁটতে চলতে পারি না। হাঁটতে চলতে পারি না। আর হচ্ছে ঘটনা হচ্ছে মানে সবাই বলতেছে বাত, আমি দেখাইছি যেখানে বাত, এবং বলতেছে অপারেশন করতে হবে। আমি হাঁটু অপারেশন করতে হবে। তো আমি এই অপারেশন ছাড়া আপনাদের টিভিতে ডেইলি প্রোগ্রাম দেখি, সেই প্রোগ্রামটা আমি একটু মানে ভালো লাগে, এই জন্য আমি একটু আপনাদের দেখাইতে। আপনার বয়স কত? আলিপুরদুয়ার। আপনার বয়স কত? 74। 7। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি আলিপুরদুয়ার থেকে বলছেন, আমাদের চেম্বার ওইদিকে শিলিগুড়ি, কুচবিহার আমাদের চেম্বার রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাকে পেয়ে যাবেন ওখানে। প্রত্যেক মাসে আমি একদিন আমার চেম্বার থাকে ওখানে। হেল্পলাইনে ফোন করে আপনি সমস্ত ডিটেল পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন, টাইমিং পেয়ে যাবেন, সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর আপনি হাঁটু অপারেশন করতে চাইছেন না, আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি, আপনার জীবনে কোনো দিন হাঁটু চেঞ্জ করতে হবে না। আয়ুর্বেদে তো সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে যে ট্রিটমেন্টটা রয়েছে, আমি আর প্রচুর পেশেন্টদের বক্তব্য দেখিয়েছি যারা কিন্তু কোমরের অপারেশন, ঘাড়ের অপারেশন, হাঁটু অপারেশন তাদেরকে দরকার পড়েনি, তারা আজকেও আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে চলছে আর খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছে। তারা খুব সুন্দরভাবে নিজের লাইফটাকে এনজয় করছে। কেন যা আপনিও খুব, দেখুন, আপনি ফোন করছেন বলছেন, এর মানে আপনি নিশ্চয়ই রিসার্চ করে ফেলেছেন যে নি রিপ্লেসমেন্ট করার পর কতদিন আপনি নিজে পায়ের উপর দাঁড়াতে পারবেন। আপনি যোগাযোগ করুন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আমি যোগাযোগের ক্ষেত্রে একটু আপনাদের বা সচিনবাবু আপনাকে বা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের জন্য বলে দিই, যেটা স্যার একটু আগেই বলছিলেন যে উত্তরবঙ্গেও ওনাদের চেম্বার রয়েছে। শুধু উত্তরবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বেদজ্ঞান আয়ুর্বেদের একটি করে চেম্বার রয়েছে। খুব সহজেই সে কারণে আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের কিন্তু হাতটা ধরে নিতে পারবেন। এমনটা ভাবার কোনো কারণ নেই আপনাকে ট্রিটমেন্ট করার জন্য কলকাতায় আসতে হবে। আপনার বাড়ির খুব কাছে থেকেই কিন্তু আপনি এই ট্রিটমেন্টটা পেতে পারেন। সেটা কোথায় সেটা জানার জন্য দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে একটা হলুদ বক্স তো আছে, এই হলুদ বক্সের মধ্যে দুটো নাম্বার রয়েছে দেখুন, একটি 9073641643, অন্যটি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা আপনার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন, কালকে ফোন করতে পারেন, যে কোনো সময় আপনি ফোন করুন। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি কোথায় থাকেন এবং আপনার নিয়ারেস্ট কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার আছে সেটা জেনে নেবেন, এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটা জেনে নিয়ে ওই দিনের জন্য নামটা নথিভুক্ত করতে ভুলবেন না। তার কারণ একদিন করেই স্যার বললেন, অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্যই স্যার উপস্থিত থাকেন, ফলে সেই কারণে নির্দিষ্ট সংখ্যকই কিন্তু রুগী দেখা সম্ভব। ফলে আগে নামটা লেখালে দেখানোর সুযোগটা পাবেন। পরে বসে থাকলে হয়তো দেখলেন যে ওই দিনকে আর দেখানোই গেল না। ফলে চট করে ফোন করুন, জানুন এবং নামটা লিখিয়ে ফেলুন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, কেউ আছেন টেলিফোনে?
কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, আমরা যে ফ্যাটি লিভারের আলোচনাটা দিচ্ছিলাম, আমরা আবার একটু ফিরে আসি। নর্মালি আপনি বলছেন যে খাওয়া দাওয়ার জন্য আমাদের লিভারটা খারাপ হচ্ছে, আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের লিভারটা খারাপ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখি, বিশেষ করে পুরনো যারা মানুষ রয়েছেন, বাবা কাকা জ্যাঠা যারা রয়েছেন বা মা ঠাকুমা যারা রয়েছেন, তারা বলতেন পেঁপে খাও, তাদের ঈদ ভালো থাকবে। পেঁপের কষও খাওয়ানো হতো ছোটোবেলায় আমরা দেখেছি, কেননা লিভারটা ভালো থাকবে। আমার সরাসরি প্রশ্ন যে খাবারের মধ্যে এমন কি খাবার রয়েছে যেগুলো খেলে লিভারটা ভালো থাকে? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, খাবারে এমন অনেক কিছু জিনিস রয়েছে যেটা আমাদের কিন্তু খেলে লিভার আমাদের ভালো থাকবে। পেঁপে যেমন আপনি বললেন, পেঁপে আমাদের খাওয়ার জন্য খুবই ভালো, পেটের জন্য। তারপর হচ্ছে আমরা বলি যে খাওয়ার পর তক্র বলি খেতে আমরা, যে তক্র, আচ্ছা, মানে দুধের ছাস। আচ্ছা আচ্ছা, সেটা আমাদের পেট বা আমাদের লিভারকে খুব ভালো রাখে। আচ্ছা। কিন্তু এখানেও একটা কোয়ারিস হয়েছে যে দইটা কিন্তু বাড়ি তৈরি করা থাকবে। বাড়ি তৈরি করা যে দই থাকবে, টক দই, সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো। আমি বারবার বলি যে কোনো খাবার বাড়ি তৈরি করাটা খুব বেটার। যেমন ঘি আমি বলি বাড়িতে তৈরি করুন, বাইরে আপনি অরিজিনাল পাবেন না। কেন, ঘি আমাদের আয়ুর্বেদে সব থেকে বেস্ট খাবার বলা হয়েছে। যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা ঘি খান, তারা চেঞ্জেস দেখতে পারবে। বাত বেসিক্যালি আমাদের শরীরে ড্রাইনেস তৈরি করে, আর ঘি সেই জায়গায় আমাদের লুব্রিকেন্টে কাজ করবে। যাদেরকে বলি আমরা ঘি খেতে, তারা বলি ডক্টর কোলেস্ট্রল বেড়ে যাবে। আরে কোলেস্ট্রল বাড়বে কীভাবে? যখন বাইরেটা আপনি কিনে খাবেন তখন। বাড়িতে তৈরি করে খান, বেড়ে গেলে তখন এসে বলবেন যে ডক্টর আমার কোলেস্ট্রল বেড়ে গেছে। একদম শিওর, 110%। বাড়িতে যে তৈরি করবেন সেটা আপনি 100% পিওর তৈরি করবেন, বাইরে আপনি পিওর পাবেন না। সেখানে তো সব কিছুতেই ভেজাল, সব কিছুতেই ভেজাল, এবং সেই ভেজালটা খেতে খেতে শরীরটাও আমাদের ভেজাল হয়ে যাচ্ছে। যাকে তো ঘি আমরা খেতে পারি, সেটা বাড়িতে তৈরি। দই বা এই জাতীয় খাবার আমরা বাড়িতে তৈরি করে খেতে পারি। পেঁপে খেতে পারি, যা আপনার লিভারটাকে কিন্তু সুস্থ বা আরও শক্তিশালী করে তুলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যে লিভার, ফ্যাটি লিভারের কথা আপনি বলছেন, অনেক সময় লিভার আমরা এটা শুনি যে লিভার এতটাই বেড়ে গেছে যে কেটে অপারেশন করতে হবে বা এই জাতীয় কিছু পরিস্থিতিতে চলে যায়। আমার আয়ুর্বেদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি একটু জানবো, আপনি নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বললেন যে করতে হবে না, লিভারের ক্ষেত্রেও কি সেই একই কথা বলছেন? দেখুন, আমার কাছে জামশেদপুরের পেশেন্ট রয়েছে, বেসিক্যালি আজকে 2 বছর থেকে উনি চিকিৎসা করাচ্ছেন আমার কাছে। ওনার সিরোসিস অফ লিভার হয়ে গেছে। আচ্ছা, সিরোসিস অফ লিভার মানে হচ্ছে আপনার গল্প শেষ, আপনার লিভার শেষ হয়ে গেছে, আপনার লিভার আর ফাংশন করবে না। এরপর আপনার শরীরে জল জমতে আরম্ভ করবে, জল জমতে 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 আপনার কিন্তু মানে লাস্ট স্টেজ, আপনার মৃত্যু পর্যন্ত আপনি চলে যাবেন। সেই পেশেন্টকে ডক্টরবাবু কিন্তু 3 মাসের সময় দিয়েছিল। আজকে সকালবেলা ওনার সঙ্গে কথা হয়েছে, পেশেন্টটা খুব ভালো আছে। যে ডক্টরবাবু আমার পেশেন্ট কিন্তু হাঁটাচলা করতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে, সমস্ত কাজ, ওনার নিজের দোকান আছে, নিজের দোকানে বসছেন উনি। বাহ! যে পেশেন্টকে ডক্টরবাবু বলে দিয়েছেন যে 3 মাস থেকে বেশি উনি বাঁচবেন না, আপনি বাড়িতে নিয়ে যান, খাওয়া দাওয়া কর। তো আয়ুর্বেদে সেই ক্ষমতা রয়েছে। আপনি আয়ুর্বেদে হাত ধরলে আয়ুর্বেদে এমন মেডিসিন, এমন ট্রিটমেন্ট রয়েছে যেখানে কিন্তু ক্রিটিক্যাল সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। বেশ, টেলিফোন রয়েছে, আমরা আবার একটু টেলিফোনটা দেখে নিই। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো? না, সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। এনিওয়ে, তো এই লিভার যে ট্রিটমেন্টটা আয়ুর্বেদের রয়েছে, সেটা কি শুধুমাত্র ওষুধ খেতে হবে আমাকে, নাকি এর সঙ্গে সঙ্গে আরও অন্য বিষয়গুলোও রয়েছে? দেখুন, ফ্যাটি লিভার তো ফার্স্ট স্টেজ। ফ্যাটি লিভার 4টে স্টেজ রয়েছে। আচ্ছা, তো আপনি কোন স্টেজে যোগাযোগ করছেন, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। মানে আপনার কাছে তো বোধহয় সবাই ওই শেষ স্টেজে এসেই যোগাযোগ করে। আমি তো বললাম সিরোসিস অফ লিভারের কথা বললাম আপনাকে। তো বেসিক্যালি আয়ুর্বেদে প্রত্যেক স্টেজে ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি, মেডিকেশন, নিদান পরিবর্জন, 3টে লাইন রয়েছে। আপনি কোন স্টেজে যোগাযোগ করবেন সেইভাবে আমরা অ্যাডভাইস দেবো। আর কিন্তু আমি চাই যত পেশেন্টই আমাদের কাছে আসে, আমি ওদেরকে রিকোয়েস্ট করি একবার পঞ্চকর্মা করুন,
একবার পঞ্চকর্মা করুন, কারণ একটাই রয়েছে, ডিটক্সিফিকেশন ইজ ভেরি মাচ নেসেসারি। আপনার শরীরে অ্যাকুমুলেট হচ্ছে, আপনার শরীরে টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, আপনি সব জায়গায় যেখানে যাবেন ওষুধ পেয়ে যাবেন। আপনি হোমিওপ্যাথি বলুন, ইউনানি বলুন, মডার্ন বলুন, যেখানে যাবেন ডক্টরবাবুকে বলবেন, ডক্টরবাবু চট করে দুটো ওষুধ লিখে দেবেন। একেবারে আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, টেলিফোন এসছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গঙ্গাসাগর থেকে বলছি, সুরতি মণ্ডল। আচ্ছা বলুন দিদি। আমার বয়স 43 বছর। আচ্ছা। আমার এই দুটো হাঁটুর সমস্যা। হুম। আমি ফটো তুলেছিলাম, ডাক্তার দেখাতে বলছে আমার পায়ের ওই হাঁটুর জেলি শুকনো হয়ে গেছে। আচ্ছা, আর তাই ডাক্তার দেখাচ্ছি, এখন কিছুতে কিছু হচ্ছে না, শুধু যন্ত্রণা। শুধু যন্ত্রণা? ঠিক আছে আর পা মুড়ে বসতে পারছি না, সব সময় যন্ত্রণা। বেশ, আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন এটা অস্টিওআর্থ্রাইটিস আপনার হয়ে গেছে, যাতে আয়ুর্বেদে আমরা সন্ধিগত বাত বলি। আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, আপনার বাড়ির লোককে নিয়ে একবার আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। এর আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। বয়স আপনার কিন্তু খুব বেশি নেই, 46 বললেন। হ্যাঁ, 46। আর এখন থেকে আপনি মাটিতে পা বাবু হয়ে বসতে পারেন না, তাহলে কতদিন আপনি নিজে পায়ে কাজকর্ম করতে পারবেন? এখন নিশ্চয়ই আপনার পা একটু সোজা আছে, কিছুদিন পর দেখবেন আস্তে আস্তে পাও বেঁকে যাবে আপনার, মানে ধনুকের মতন হয়ে যাবে। এরকম পা হয়ে যাবে, তখন কিন্তু আর বেশি কষ্ট পাবেন। তখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাথরুমও করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ করতে হবে, চেয়ার নিয়েও কিন্তু আপনার কাজ হবে না। ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন, আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কি রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি, কিন্তু ডাক্তারবাবুর সাথে কথা বলবো। হ্যাঁ কে কোথা থেকে বলছেন একটু বলুন। সোদপুর থেকে কথা বলছি, সোদপুর। হ্যাঁ, সোদপুর থেকে কে বলছেন দিদি? সুচিত্রা কুন্ডু। সুচিত্রা, বলুন। সুচিত্রা কুন্ডু। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, ডাক্তারবাবু শুনছেন। কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু, আমার হচ্ছে প্রেশারও আছে, সুগারও আছে। বাহ। আর আমার সুগারটা হচ্ছে আপনার, সিটিটা হচ্ছে 200, আর ফাস্টিংটা হচ্ছে আপনার 128। 128 হচ্ছে ফাস্টিং, আর সিটিটা হচ্ছে আপনার 200। আচ্ছা। তা আমার প্রবলেমটা হচ্ছে কি বলেন তো, মানে পায়ের কালার ধরে কালচে কালচে হয়ে যাচ্ছে। আমি কতক্ষণ হাঁটবো সকালবেলা, একটু বলবেন। পায়ে কি হয়ে যাচ্ছে? পায়ের কালারটা কালচে, কালচে মানে ছিটে কালচে। ছিটে 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 পড়ছে। ঠিক আছে, আপনার বয়স কত বললেন? আমার বয়স হচ্ছে 58। 58। সুগার কত বছর থেকে আপনার? আমার সুগার 15 বছর। 15 বছর থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। 15 বছর আপনি জানতে পারলেন না ডক্টরবাবু থেকে যে কত আপনাকে হাঁটতে হবে? 15 বছর শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন আপনি। পায়ে যে আপনার ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে, কোনোদিন চিন্তা করেছেন যে ডক্টরবাবুকে জিজ্ঞেস করেছেন পায়ে কেন ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে আপনার? দেখুন, আপনারা নিজেকে গিনিপিগ বানিয়ে নিয়েছেন, ঠিক আছে? আপনারা নিজেকে গিনিপিগ বানিয়ে নিয়েছেন। আপনারা ওই চোখ বন্ধ করে আপনার লাইফটাকে আপনারা চলছেন, যতদিন আছে চলবো, তারপর চলে যাব। একেবারে পায়ে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে আপনার, গিয়ে জিজ্ঞেস করবেন, আপনি বুঝতে পারবেন যে ডায়াবেটিক পেশেন্ট আপনি। নিজে পায়ে কিন্তু খুব সাবধানে রাখবেন, নাহলে যখন একবার আলসার ডেভেলপ করবে না, তখন কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। একেবারেই। আমি সেক্ষেত্রে সুচিত্রা দি আপনাকে এবং আপনাদের প্রত্যেককে আরেকবার একটু মনে করিয়ে দিই, আপনারা যারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, আমাদের স্ক্রিনে ছিল একটু আগে পর্যন্ত 9073641643 অথবা 9831068089, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে জানুন, কবে সেখানে ডাক্তারবাবু যাচ্ছেন সেটা জেনে নিয়ে সেদিনকে অবশ্যই চলে যান। তার আগে নামটা ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। যত দ্রুত বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারবেন, আমার মনে হয় সুস্থতা তত দ্রুত আপনার কাছে পৌঁছবে। আজ এই পর্যন্তই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। নমস্কার।